সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। করোনার এই দুর্যোগকালে তোমরা ঘরেই থাকবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আমি মোহাম্মদ বাদশাহ আলমগীর, সিনিয়র লেকচারার, রসায়ন বিভাগ, মাইলস্টোন কলেজ। আমি আজকে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের ৪র্থ অধ্যায় পর্যায় সারণীর বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ৪র্থ অধ্যায় পর্যায় সারণী। ১ নম্বর প্রশ্ন, পর্যায় সারণীর মূল ভিত্তি কি? উত্তর, ইলেকট্রন বিন্যাস। কারণ আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে দেখি সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা 11, ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s1। এর সর্ববহিস্থ শক্তি স্তর হচ্ছে 3। এর পর্যায় হলো পর্যায় 3। গ্রুপ 1, একটি ইলেকট্রন আছে তাই গ্রুপ 1। যোজনী 1। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে অবস্থান এবং যোজনী নির্ণয় করা যায়। এজন্য ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। 2, অবস্থান্তর মৌল কোনটি? উত্তর, আয়রন। অবস্থান্তর মৌল কি? অবস্থান্তর মৌল যে সকল মৌল এবং তাদের সুস্থিতিশীল আয়ন দ্বারা ডি অরবিটাল আংশিকভাবে পরিপূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। কোনো মৌল এবং তাদের সুস্থিতিশীল আয়ন দ্বারা ডি অরবিটাল আংশিক পরিপূর্ণ থাকবে। আমরা দেখি স্ক্যান্ডিয়াম 21, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s2, 3d1। স্ক্যান্ডিয়ামের সুস্থিতিশীল আয়ন হচ্ছে 3+। 3টি ইলেকট্রন ত্যাগ করেছে। 3টি ইলেকট্রন সর্ববহিস্থ শক্তি স্তর 4, এখান থেকে 2টি ত্যাগ করবে, তারপর ডি থেকে 1টি ত্যাগ করবে, অর্থাৎ ডি এর 1টি এবং এস এর 2টি, এই হলো 3টি। 3টি ত্যাগ করলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। স্ক্যান্ডিয়ামের সুস্থিতিশীল আয়নে কোনো ডি অরবিটাল নেই, এখানে কোনো ডি অরবিটাল নেই। ডি অরবিটাল না থাকলে অবস্থান্তর মৌল হবে না। জিঙ্কের ক্ষেত্রে দেখি জিঙ্ক 30, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s2, 3d6। জিঙ্কের 3d10। জিঙ্কের সুস্থিতিশীল আয়ন জিঙ্ক 2+। জিঙ্ক 2+, অর্থাৎ সে 2টি ইলেকট্রন ত্যাগ করবে, সর্ববহিস্থ শক্তি স্তর থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে থাকে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10। আমি বলেছিলাম কোনো মৌল এবং তাদের সুস্থিতিশীল আয়ন দ্বারা ডি অরবিটাল আংশিক পরিপূর্ণ। ডি অরবিটাল আংশিক পরিপূর্ণ মানে হচ্ছে 1 থেকে 9। ডি অরবিটালে 1 থেকে 9 ইলেকট্রন থাকবে,
থাকলে অবস্থান্তর মৌল হবে। তাহলে এ সুস্থিতিশীল আয়নে ডি অরবিটালে 10টি ইলেকট্রন আছে, যা পরিপূর্ণ হলে অবস্থান্তর হবে না। সুস্থিতিশীল আয়নে ডি অরবিটালে 10টি ইলেকট্রন আছে, 10টি ইলেকট্রন মানে পরিপূর্ণ হলে অবস্থান্তর মৌল হবে না। তাহলে স্ক্যান্ডিয়ামের সুস্থিতিশীল আয়নে এখানে কোনো ডি অরবিটাল নেই, ডি অরবিটালে 0। যদি 0 থাকে বা ডি অরবিটাল না থাকে এবং ডি অরবিটাল পরিপূর্ণ থাকে তাহলে অবস্থান্তর মৌল হবে না। এখন আমরা দেখি আয়রন কেন অবস্থান্তর মৌল। আয়রনের হিসাবটা দেখি। আয়রন হলো 26, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s2, 3d6। এই সুস্থিতিশীল আয়ন হলো আয়রন 3+, আয়রন 2+ এবং 3+। 3+ হলো সুস্থিতিশীল আয়ন। তো 3টি ইলেকট্রন ত্যাগ করবে, এখানে এস অরবিটাল থেকে 2টি ত্যাগ করবে, ডি থেকে 1টি ত্যাগ করবে। তাহলে হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5। তো আয়রন এর সুস্থিতিশীল আয়ন দ্বারা ডি অরবিটাল আংশিকভাবে পরিপূর্ণ, অর্থাৎ 1 থেকে 9টা মানে 5টি ইলেকট্রন আছে। তো 5টি ইলেকট্রন থাকলে এটা অবস্থান্তর মৌল হবে, এজন্য আয়রন অবস্থান্তর মৌল। 3, ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটির অনুরূপ? ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটির অনুরূপ? তো ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 20, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। ক্যালসিয়াম 2+ মানে সর্ববহিস্থ শক্তি স্তর থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করছে, এখানে 4s অরবিটাল থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে হবে 3p6। এখন আমরা দেখব কোন মৌলটির ইলেকট্রন বিন্যাস 3p6। এখানে উত্তর আর্গন। কেন? আর্গনের ইলেকট্রন বিন্যাসে দেখি। আর্গন 18, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 2 2 4 6 10, 2 12 6 18। তাহলে ক্যালসিয়াম 2+ এবং আর্গনের ইলেকট্রন বিন্যাস অনুরূপ, অন্যগুলোর ইলেকট্রন বিন্যাস এটার মতো না। প্রশ্ন নম্বর 4, কোন মৌলটির ধাতব ধর্ম বেশি? আমরা জানি যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। আমি তৃতীয় পর্যায়ের মৌলগুলো লিখতে চাই। তৃতীয় পর্যায়ের মৌল হচ্ছে সোডিয়াম, দেন ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। ডান থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। আর ডান থেকে বামে আসলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। তো যেহেতু প্রশ্ন হলো কোন মৌলটির ধাতব ধর্ম বেশি, তাহলে আমরা দেখতেছি, তাহলে আমরা যদি বাম থেকে ডানে যাই তাহলে ধাতব ধর্ম হ্রাস পায়, অর্থাৎ তাহলে এখানে সোডিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের কম, ম্যাগনেসিয়াম অপেক্ষা অ্যালুমিনিয়ামের কম, তারপর সিলিকনের কম, ফসফরাসের কম, এগুলো আস্তে আস্তে অধাতুর দিকে যাচ্ছে। আবার যদি ডান থেকে বামের দিকে যাই তাহলে আমার ধাতু ধর্ম আস্তে আস্তে বাড়তে সোডিয়ামের সবচেয়ে বেশি হবে। তাহলে এখানে আমরা দেখতেছি সোডিয়ামের ধাতব ধর্ম বেশি, তাহলে এখানে এই জন্য সোডিয়াম। এরপর প্রশ্ন নম্বর 5, চতুর্থ পর্যায়ের মৌল কোনটি?
আমরা জানি প্রথম পর্যায়ে মৌল আছে হাইড্রোজেন, হিলিয়াম। দ্বিতীয় পর্যায়ে মৌল আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তৃতীয় পর্যায়ে মৌল আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। চতুর্থ পর্যায়ের মৌল আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, এভাবে। তো এখানে চতুর্থ পর্যায়ের মৌল, প্রশ্ন হলো চতুর্থ পর্যায়ের মৌল কোনটি? তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল, ক্লোরিন হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল, ক্রোমিয়াম চতুর্থ পর্যায়ে, এখানে ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম হলো চতুর্থ পর্যায়ের মৌল। প্রশ্ন নম্বর 6, পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ে কতটি মৌল আছে? প্রথম পর্যায়ে মৌলের সংখ্যা, প্রথম পর্যায়ে মৌল হলো 2টি, দ্বিতীয় পর্যায়ে মৌল হলো 8টি, তৃতীয় পর্যায়ের মৌল হলো 8টি, চতুর্থ পর্যায়ের মৌল হলো 18টি। আমরা যদি গণি, প্রথম পর্যায়ে হাইড্রোজেন, হিলিয়াম 2টি, তারপর দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন 1 2 3 4 5 6 7 8। তৃতীয় পর্যায়ে গণলেও 8টি পাবো। চতুর্থ পর্যায়ে এভাবে 18টি আছে, পঞ্চম পর্যায়ে এভাবে 18টি আছে, পঞ্চম পর্যায়ে 18টি, ষষ্ঠ পর্যায়ে 32টি আছে। তো এখানে বলছে ষষ্ঠ পর্যায়ে কতটি মৌল আছে? 32। 7 নম্বর প্রশ্ন, নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কত? 7 নম্বর প্রশ্ন, নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কত? নিষ্ক্রিয় গ্যাসের যোজনী 0। নিষ্ক্রিয় গ্যাসগুলো হলো আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এগুলো হলো নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের যোজনী হলো 0, এদের সবগুলো যোজনী হলো 0। প্রশ্ন নম্বর 8, কোনটি ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য বহন করে? সিলিকন এর মধ্যে ধাতু ধর্ম ও অধাতু ধর্ম বিদ্যমান। ফসফরাস অধাতু, সালফার অধাতু, ফ্লোরিন অধাতু, কিন্তু সিলিকনের মধ্যে ধাতু অধাতু উভয় ধর্মই আছে। প্রশ্ন নম্বর 9, কোন বিজ্ঞানী পারমাণবিক সংখ্যার ধারণা দেন? হেনরি মোসলে পারমাণবিক সংখ্যার ধারণা দেন। প্রশ্ন নম্বর 10, ক্যালসিয়ামের অবস্থান পর্যায় সারণীর কোন পর্যায় ও গ্রুপে অবস্থিত? ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাব ক্যালসিয়াম 20, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। ক্যালসিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তর হলো 4। এর পর্যায় হবে 4, আর গ্রুপ হবে যতটি ইলেকট্রন থাকবে সেটা গ্রুপ। ইলেকট্রন সংখ্যা গ্রুপ নির্ধারণ করে। তো এখানে পর্যায়ে 4, গ্রুপ 2, 4 এবং 2, এজন্য 4 এবং 2 হবে। প্রশ্ন নম্বর 11, কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ? আমরা জানি কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। যেমন তৃতীয় পর্যায়
তৃতীয় পর্যায়ের মৌলগুলো হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। আমরা যদি বাম থেকে ডানে যাই তাহলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, ব্যাসার্ধ হ্রাস পায়। আমরা যদি ডান থেকে বামে আসি ব্যাসার্ধ বৃদ্ধি পায়, ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তো এখানে প্রশ্ন হলো কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ, যেহেতু সোডিয়াম নাই তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ। তো এখানে তাহলে উত্তর হবে আমাদের ম্যাগনেসিয়াম। এরপরে প্রশ্ন নম্বর 12, সোডিয়াম কার্বনেট যৌগে কয়টি পরমাণু উপস্থিত আছে? সোডিয়াম কার্বনেট, সোডিয়ামের যোজনী 1, কার্বনেট একটি যৌগমূলক যোজনী 2। যখন আমরা এই যৌগটা তৈরি করব সোডিয়াম কার্বনেট, কার্বনেটের যোজনী সোডিয়ামের কাছে আসবে, সোডিয়ামের যোজনী 1 লিখতে হবে না, কার্বনেটের যোজনী 2 সোডিয়ামের কাছে দিয়েছি, সোডিয়ামের যোজনী 1 লিখতে হবে না। এখন এই যৌগটিতে পরমাণুর সংখ্যা কত হবে? এখানে সোডিয়ামের পরমাণু হচ্ছে 2টি, সোডিয়ামের পরমাণু হচ্ছে 2 যোগ কার্বনের পরমাণুর সংখ্যা হলো 1 যোগ অক্সিজেনের পরমাণুর সংখ্যা হলো 3 সমান 2 আর 1 3, 3 3 6। তাহলে আমাদের উত্তর হবে 6। এরপর পর্যায় সারণীতে কয়টি গ্রুপ আছে? আমরা জানি পর্যায় সারণীতে 18টি গ্রুপ আছে, তাহলে আমাদের উত্তর হবে এখানে 18টি গ্রুপ আছে, 18টি, আর পর্যায় আছে 60টি। প্রশ্ন নম্বর 14, আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? না, আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? আমি প্রথমে দেখিয়েছিলাম প্রথম পর্যায়ে হাইড্রোজেন হিলিয়াম আছে, দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম বেরিলিয়াম বোরোমিন, লিথিয়াম বেরিলিয়াম বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তৃতীয় পর্যায়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। চতুর্থ পর্যায়ে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। তাহলে এখানে বলছে আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত, তাহলে আমরা দেখলাম চতুর্থ পর্যায়ে অবস্থিত। সর্বশেষ প্রশ্ন, নিচের কোন মৌলটি মুদ্রা ধাতু? আমরা জানি মুদ্রা ধাতু হচ্ছে 11 নং গ্রুপের মৌলগুলো। 11 নং গ্রুপের মৌল হলো কপার, সিলভার, গোল্ড। কপার হলো Cu, সিলভার Ag, গোল্ড Au, অরাম। তো এখানে আমাদের এই তিনটা হলো মুদ্রা ধাতু। তো এখানে আমাদের উপস্থিত আছে সিলভার, এজন্য সিলভার হবে আমাদের মুদ্রা ধাতু। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি এই বহু নির্বাচনী প্রশ্নগুলো বুঝতে পেরেছো, এবং এরকম আরও অনেক প্রশ্ন আছে, তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে সব কিছুই অর্জন করতে হয়, পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না। কোনো ছাত্র যদি ভালো জায়গায় চান্স পায় তাহলে সেটা তার পরিশ্রম, এটা কোনো ম্যাজিক না। পড়ালেখার ক্ষেত্রে কোনো ম্যাজিক নেই, পরিশ্রম পরিশ্রম এবং পরিশ্রম, পড়ালেখা পড়ালেখা এবং পড়ালেখা। আজকের কাজ আজকে করবে, এখনকার কাজ এখনই করবে, আজকের কাজ এবং এখনকার কাজ ফেলে রেখো না। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনা। বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।